নমস্কার বন্ধুরা, আজকেও চলে এসেছি আবারও একটি নতুন গল্পকথা নিয়ে। তো আমি পাঠ করেই শোনাবো, অবশ্যই দেখে দেখে পাঠ করব। আর তোমরা আমাকে অনেক অনেক সাপোর্ট করো, তাহলেই তোমরা আরও নিত্য নতুন গল্পকথা অনেকভাবে পাবে তোমরা। তো চলো গল্পটা পাঠ করি। আজকের গল্পকথাটি হলো, মেয়েরা যখন সংসার করতে করতে নিজের অস্তিত্বটাই ভুলে যায়। রাত প্রায় 12টা বাজে। এহসান তখনও বাড়ি ফেরেনি। মিলি ওর 2 বাচ্চাকে ডিনার করিয়ে নিজেও খেয়ে নিয়েছে আধ ঘন্টা আগে। আর কত অপেক্ষা করবে? রাত 10টা থেকে এ পর্যন্ত 7বার কল দিয়েছে ও এহসানের ফোনে। প্রতিবার রিং হয়ে কেটে গেছে। আল্লাহ জানে কি এমন ব্যস্ততা। এত রাতে তো আর অফিসিয়াল মিটিং হবার কথা না। কোনো বিপদ হলো না তো ভেবে একটু টেনশন হলো মিলির। এহসানকে না পেয়ে মিলি এহসানের বেস্ট ফ্রেন্ড মামুনের ফোনে ট্রাই করেছে বেশ কয়েকবার। সেও কিন্তু ফোন রিসিভ করেনি। মিলির ভীষণ ক্লান্ত লাগে। সারাদিন এত দৌড়ঝাঁপ, বাচ্চাদের স্কুল, খাওয়ানো, পড়ানো, রান্নাঘর পরিষ্কার করা। রাত 9টা-10টা বাজলে আর শরীর চলে না। বিছানায় পিঠটা লাগাতে পারলে তবে শান্তি। বাচ্চাদের ঘুম পাড়িয়ে ড্রয়িং রুমে বসে ঢুলু ঢুলু চোখে কিছুক্ষণ টিভি দেখার চেষ্টা করে মিলি। চেষ্টাই ওটা, কারণ সময়ের অভাবে টিভি দেখার অভ্যাসটাও নষ্ট হয়ে গেছে মিলির। তবে চেষ্টাটা বেশিক্ষণ চালাতে হলো না। কিছুক্ষণের মধ্যেই কলিং বেল বাজলো। মিলি দৌড়ে গিয়ে দরজা খুলল, তারপর আবার সোফায় গিয়ে বসল। স্বামী ঘরে ঢোকার সাথে সাথে কোনো ইস্যু নিয়ে ঝাঁপিয়ে পড়া মিলির স্বভাব নয়। তাই হোসানকে এটাও জিজ্ঞাসা করেনি, কিন্তু দেরি হলো এই বিষয়ে নিজে থেকেই হয়তো বলবে, অথবা আস্তে ধীরে জিজ্ঞেস করবে মিলি একটু পরে। কিন্তু সকলের স্বভাব তো আর এক নয়। এহসান জুতা খুলে ঘরে ঢুকে মিলির কাছে এসে উত্তেজিত ভঙ্গিতে জিজ্ঞেস করল, মামুনকে ফোন দিয়েছিল কেন? তোমাকে এতবার ফোন দিলাম, তুমি রিসিভ করলে না, তাই মামুন ভাইকে ফোন দিলাম। ভাবলাম উনি যদি তোমার সাথে থাকেন, আর না থাকলেও হয়তো জানবেন তুমি কই। কিন্তু উনি রিসিভ করলেন না, অথচ তোমাকে ঠিকই জানিয়েছে। আশ্চর্য তো। এহসান নিজেও জানে যে মিলি মামুনকে ফোন দিয়েছে কেন, তবুও এক অজানা কারণে আবার কুৎসিতভাবে জিজ্ঞাসা করে, আমি ফোন না ধরলেই আরেকজনকে ফোন দিতে হবে? আমি কি ফিরতাম না? কোনোদিন বাসায় স্প্রাইং করার জন্য দিয়েছে নাকি অন্য কোনো উদ্দেশ্যে? ঠিক করে বলো, ফোন কেন দিয়েছ? এহসান অকারণে মিলিকে হেনস্থা করতে শুরু করে, যেরম প্রায় সে করে, সম্পূর্ণ অকারণে। হয়তো স্ত্রীকে হেনস্থা করাকেও এক ধরনের পুরুষত্ব বলে ভাবে সে, অথবা এটা কোন ডিফেন্স মেকাজিয়াম। জবাবদিহিতা এড়ানোর টেকনিক। বউ কোনো প্রশ্ন করার আগে উল্টে তাকে জর্জরিত করে রাখা। ক্লান্ত পরিশান্ত মিলির অদ্ভুত লাগে এহসানকে নয়, তার নিজেকে। প্রেম করে বিয়ে করেছিল ওরা। 2 বছর কাছ থেকে দেখেছে এহসানকে। ও ভীষণ পুরুষবাদী, এটাও বুঝেছে, কিন্তু এতটা এবিসিও হবে না এই ধারণা কখনো ছিল না। মিলির হঠাৎ প্রচণ্ড রাগ হয়। তোমার কি ধারণা তোমার বন্ধুর সাথে প্রেম করার জন্য কল দিয়েছিলাম? আশ্চর্য। তারপর সোফা থেকে উঠে যখনই ও বেডরুমের দিকে যাবার চেষ্টা করে, তখন হঠাৎ এহসান এসে ওর চুল ধরে টানতে শুরু করে, আর জানতবো গলায় বলতে থাকে, এত বড় সাহস, মুখে মুখে তর্ক করিস, প্রেম করবি আমার বন্ধুর সাথে? এত বড় সাহস তো, যা কর প্রেম, দেখি কেমন পারিস।
ঘটনার আকস্মিকতায় মিলি স্তম্ভিত হয়ে যায়। একটা কথাও আসে না ওর মুখে। ধপ করেও বসে পড়ে আবার সোফায়। মাথা কাজ করা বন্ধ করে দেয় ওর। দুই চোখ দিয়ে ঠিক কেন পানি গড়িয়ে পড়ছে এটাও বুঝতে পারে না মিলি। চুলটা পনিটেল করে বাঁধা ছিল, তাই ব্যথা লাগেনি অত। সামান্য কিছু চুল ছিঁড়েছে শুধু। সম্ভবত চোখের পানির কিছু অংশে ছিল ভালোবাসা ধোঁকা খাওয়ার অনুভূতি, কিছু অপমানের, আর কিছু অন্যবস্ত্রতার। কারণ ইহসান এর আগে কোনোদিন ওর গায়ে হাত তোলেনি। এহসান এর আগেও 2-1 বার চড়-থাপ্পড় দিয়েছে, সেগুলোই হজম করে নিয়েছে মিলির উপায় নেই বলে। বাচ্চা দুটো ছোট, ও চাকরি বাকরি কিছু করে না। আর তার থেকেও বড় কথা, এহসানকে তখন অবধি ভালোবাসা বন্ধ করতে পারেনি ও। আশা করেছে এহসান বদলাবে কোনোদিন, কিন্তু আজ যেন ভীষণ বাড়াবাড়ি হয়ে গেল, যেন সব আশা মিথ্যে হয়ে গেল। মিনিট 10 পর স্তম্ভিত ফিরে পায় মিলি। আস্তে আস্তে এগোয় বাথরুমের দিকে। এহসান তখন নির্বিকারভাবে কাপড় চেঞ্জ করছে, যেন কিছুই হয়নি। এভরিথিং ইজ ইন পারফেক্ট অর্ডার। মিলি বাথরুমে ঢুকে দরজাটা লাগিয়ে প্রথমে মুখে হাত চেপে হাউমাউ করে কাঁদে কিছুক্ষণ। সেটাও দুঃখের কান্না না, নিজের উপর জেদ হয় খুব ওর। মরে যেতে ইচ্ছা করে তার। কিছুতেই মেনে নিতে পারছিল না সে এই ঘটনা। মনে হচ্ছিল কিছু একটা করতে হবে, ধ্বংসাত্মক, নইলে শান্তি লাগে না। তারপর আস্তে আস্তে উঠে বেসিনের কেবিনের দিকে কাঁচি বের করে পুনিটেলের গোড়ায় ধরে নিজের চুলগুলো কচকচ করে কেটে ফেলে ও। হ্যাঁ, ওর মেঘ কালো ঘন কোমর ছাপানো চুলগুলোও কেটে ফেলে এক নিমেষে। ওর চুলগুলোর প্রশংসা করত সবাই, এমনকি এহসানও করতো খুব বিয়ের আগে। বিয়ের পরে আর করে না। সম্ভবত বউয়ের প্রশংসা করতে পুরুষদের ইগোতে লাগে। হয়তো ভাবে বেশি প্রশংসা করলে বউ মাথায় চড়ে বসবে। এমনিতে মিলি খুব বেশি সৌন্দর্য সচেতন নয় কখনোই। খুব একটা পার্লার টার্লারেও যায় না। তবে বেশ কিছুদিন ধরে ওর ভীষণ ইচ্ছে করছিল চুলগুলো রং করা, হাইলাইট যাকে বলে। কিন্তু এহসানকে এই কথা বলতেই উত্তর দিয়েছিল, চুল রং করলে বাসা থেকে বের করে দেবে। আমাকে বাসায় থেকে এইসব বাজারি মেয়ে ছেলেদের মতো কাজ করা চলবে না। পুরনো কথা ভাবতে ভাবতে মিলি চুলের কাটা অংশগুলো তুলে ডাস্টবিনে ফেলে দেয়। তারপর কল খুলে চোখে মুখে পানির ঝাপটা দেয়। আয়নায় নিজের উদ্ভুত চেহারা দেখেও ওর কোনো অনুভূতি হয় না আর। ও যখন বেরিয়ে আসে বাথরুম থেকে, তখন এহসান ডিনার শেষ করে সিগারেট ধরানোর প্রস্তুতি নিচ্ছিল। হঠাৎ মিলির দিকে চোখ পড়তেই ভূত দেখার মতো চমকে ওঠে। চিৎকার করে জিজ্ঞাসা করে, এটা কি করেছো তুমি? এই মেয়ে, তুমি কি পাগল হয়ে গেছো? মিলি কথা উত্তর না দিয়ে বিছানায় উঠে শুয়ে পড়ে। ওর এত ক্লান্ত লাগে যে প্রায় সাথে সাথে ঘুমিয়েও পড়ে। পরের দিন ছিল ছুটির দিন। এহসান ঘুম থেকে উঠবার আগেই মিলি বাচ্চাদের নিয়ে বেরিয়ে যায়। বেরোবার সময় মাথার লম্বা করে ঘোমটা টানে বাধ্য হয়, কারণ ওকে দেখে মনে হচ্ছে কোথাও চুরি করতে গিয়ে ধরা পড়ার পর জনগণ ওর চুল কেটে দিয়েছে। ইনফ্যাক্ট সকালে ঘুম ভাঙার পর থেকেই ঘুমটা দিয়ে আছে। বাচ্চাদেরও দেখাতে চায়নি নিজের এই চেহারা। মায়ের বাসার নিচ পর্যন্ত পৌঁছে দিয়েও ও চলে যায় পার্লারে। এই চুলের একটা ব্যবস্থা না করে জনসমক্ষে যাবার উপায়ও তো নাই। বাকি সব চিন্তা পরে। যে মেয়েটা ও চুল কাটবে সে খুব অবাক হয়ে জিজ্ঞেস করে, এমন কিভাবে হলো আপু? মিলি হেসে বলে, আমি কেটে ফেলেছি ঝুঁটি ধরে। কেন? মিলি হা হা করে হাসে, বলে, মনে অনেক আনন্দ হয়েছিল তো তাই। পার্লারের মেয়েটা আর কথা না বাড়িয়ে চুল কাটতে শুরু করে।
ভীষণ কষ্টে সে যখন চুলে একটা শেপ দিতে পেরেছে, তখন মিলির চুল কান পর্যন্ত উঠে এসেছে। কিন্তু তবুও চুল কাটা শেষ হবার পর ভীষণ সুন্দর দেখায় ওকে। মিলি মেয়েটাকে ধন্যবাদ দিয়ে বলে, কালার সেকশন থেকে কাউকে আসতে বলেন প্লিজ, আমি চুলে কালার করব। সব শেষ হবার পরে আয়নার দিকে তাকিয়ে মিলি মুগ্ধ হয়ে যায়। নতুন হেয়ার কাট, গোল্ডেন ব্লন্ড চুলে মিলি নিজেকে সম্রাজ্ঞীর মতো লাগে। ওর ভিতর অদ্ভুত এক কনফিডেন্স তৈরি হয়। অবাক হয়ে খেয়াল করে লম্বা চুলের চেয়েও এই হেয়ার কাট ওকে মানিয়েছে বেশি। পার্লার থেকে বের হবার আগে মিলি দেখে ওর সাইলেন্ট করা ফোনে 27টা মিসড কল এহসানের। এটাও স্বাভাবিক মিলির কাছে। মিলি কোথাও গেলে এহসান এইভাবেই ফোন করে, ননস্টপ কল দিতেই থাকে। যত সমস্যায় থাকুক মিলিকে ফোন ধরতেই হয়। এবং অবশ্যই দেরি করে ফোন ধরার অপরাধে গালিগালাজও শুনতে হয় মিলিকে তার স্বামী এহসানের কাছ থেকে। আজ প্রথমবার মিলি এক বিন্দুও ভয় পেল না মিসড কল দেখে। ও পার্লার থেকে বেরিয়ে বাবার বাড়ি না গিয়ে সরাসরি এহসানের বাসায় এলো। হ্যাঁ, এহসানের বাসায়, কারণ এই বাসাটাকে কাল রাতের পর থেকে আর নিজের বাসা ভাবতে পারছে না ও। ঘরে ঢুকবার সাথে সাথেই এহসান এমনভাবে তাকালো যেন চোখ দিয়ে গিলে ফেলবে ওকে। মিলি বুঝতে পারল এটা ভয় দেখানোর অভিনয়। এহসান আসলে ওর নতুন রূপ দেখে মুগ্ধ হয়ে গেছে, কিছুটা ভাবাচাকাও খেয়েছে। তার সাদাসিধা গ্ল্যামারলেস বউকে এরকম বোমের মতো সুন্দরী লাগতে পারে এটা সে স্বপ্নেও ভাবেনি। তবে সে কথা বলা মানে নিজের পায়ে কুড়াল মারা। আর গতকালের ঘটনার পরে তো আরও বলা যায় না। মেয়ে মানুষের এত জেদ থাকবে কেন? স্বামী চুল ধরে টানলেই বাথরুমে ঢুকে চুল কেটে ফেলতে হবে? আবার ওর অনুমতি ছাড়া চুলে রং করে এসেছে এত বড়। আবার ওর অনুমতি ছাড়া চুলে রং করে এসেছে এত বড় স্পর্ধা। আজকে বউকে বোঝাতে হবে ওর ইচ্ছার বিরুদ্ধে কাজ করার পরিণতি কত কঠিন। চরম ভয় দেখাতে হবে যাতে জীবনে আর এই সাহস না দেখাতে পারে ও। কিন্তু এহসান খেয়াল করে ওর অগ্নি দৃষ্টি উপেক্ষা করে মিলি কাপড় প্যাক করতে শুরু করেছে, 2 বাচ্চার আর নিজের। এহসান এবার কঠিন গলায় জিজ্ঞেস করে, কি হচ্ছে এসব? মিলি উত্তর না দিয়ে নিজের মতো কাজ করতে থাকে। ওর চেহারায় এমন কিছু ছিল না যে প্রথমবারের মতো এহসান দমে যায় আর ঘাঁটানোর সাহস পায় না ওকে। কাপড় প্যাক করা শেষ হবার পরেই মিলি দরজার দিকে এগোতে থাকে। ওর চেহারায় এমন কিছু ছিল যে সেদিন প্রথমবারের মতো এহসান দমে যায় আর ঘাঁটানোর সাহস পায় না ওকে। কাপড় প্যাক করা শেষ হবার পরেই মিলি দরজার দিকে এগোতে থাকে। এহসান আসে ওর পিছু পিছু। দরজার কাছে পৌঁছে মিলি এহসানের দিকে তাকিয়ে ঠান্ডা গলায় বলে, আমি দরজার কাছে পৌঁছে মিলি এহসানের দিকে তাকিয়ে ঠান্ডা গলায় বলে, আমি চলে যাচ্ছি এহসান। এহসান শুকনো কণ্ঠে বলে, চলে যাচ্ছ? মানে কই যাচ্ছ? কেন যাচ্ছ? মিলি উত্তর দেয়, যাচ্ছি কারণ এই ঘরটাকে আর নিজের ঘর বলে মনে হচ্ছে না, তাই। এখানেও আত্মসম্মানবোধ নামক একটা জিনিস আমার মধ্যে অবশিষ্ট আছে, তাই। সবশেষে বড় কারণ আমি আর তোমাকে ভালোবাসি না, তাই। এহসান কিছু বলতে গিয়েও থেমে যায়। হয়তো বুঝতে পেরেছে এই সময় কিছু বলে লাভ নেই। দরজায় নির্বাক দাঁড়িয়েও ও মিলির চলে যাওয়া দেখে। ঠিক লিফটে ওঠার আগ পর্যন্ত মিলি এহসানের দিকে তাকিয়ে আরেকবার ঘুরে দাঁড়ায়। তারপর হাসি হাসি মুখে বলে, চুল ধরে টানার জন্য অনেক ধন্যবাদ এহসান। তুমি চুল ধরে টেনেছিলে বলে বোধহয় ঘুমিয়ে থাকা আত্মসম্মানটা জেগে উঠেছিল ফাইনালি। আর আমার এত সুন্দর মেকওভারের কৃতিত্বটা তোমারই। শুধু একটাই আফসোস, তুমি আর আগের চুল ধরে টানলেও
জীবনে 10টা বছর নষ্ট হতো না, তবে অসুবিধা নেই। অবশিষ্ট আত্মসম্মান আর নিজের শিক্ষাটুকু দিয়েই নিশ্চয়ই কিছু একটা করে খেতেই পারবো। তাই তোমার পুরুষত্বের প্রতি সত্যিই আমার কৃতজ্ঞতা রইল। তোমার ওই পুরুষত্বটুকুর কারণেই সামান্য দেরিতে হলেও এহসানের স্ত্রী পরিচয়ের ধ্বংসাবশেষ থেকে আবার মিলিকে খুঁজে পেলাম। সমাপ্তি। গল্প কথাটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু। এদিকে দেখো, এদিকে দেখো না। আর এই হচ্ছে আমার ছোট্ট একটা ছেলে, দেখো, দেখেছো কেমন কেমন। গল্প কথাটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। লাইক করে দিতে বল ডোডো। লাইক করে দাও। আর চলো, আচ্ছা, টাটা। টাটা।